প্রায় ভোর 5টা এখন। অন্যান্য দিনের চেয়ে একটু বেশি অন্ধকার আজকে। এটার কারণ হচ্ছে রাত্রে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমি আছি ফেনী শহরে, যাব চিটাগাং। অ্যাকচুয়ালি চিটাগাং রেলওয়ে স্টেশন যাব। ফেনী থেকে চিটাগাংয়ের দূরত্ব প্রায় 90 কিলোর মতো। নর্মালি 1.5 ঘন্টার মতো সময় লাগে যেতে। আমি এক্সট্রা আধা ঘন্টা হচ্ছে আরও হাতে নিয়ে বাসা থেকে বের হয়েছি, অর্থাৎ 7টার মধ্যে হচ্ছে আমি স্টেশনে থাকবো। এটাই হচ্ছে আপাতত প্ল্যান। বলতে গেলে হুট করেই একটা ট্যুর প্ল্যান হয়ে গেল। আমার স্কুল লাইফের ক্লোজ ফ্রেন্ড সেজান, ও ব্যাংকে জব করে, চাকরি সূত্রে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়াতে আছে। তো গত সপ্তাহে সে আমাকে ফোন দিয়ে জানালো যে নেক্সট সানডেতে হচ্ছে সে কক্সবাজার যাবে ফ্যামিলি নিয়ে, কিন্তু এর আগে 2 দিন অর্থাৎ শুক্র এবং শনিবার এই 2 দিন হচ্ছে ও ফ্রি আছে। তো আমি যদি চাই ম্যানেজ করতে পারি সময়, তাহলে ও আমার সাথে যে কোনো প্লেসে হচ্ছে ট্যুরে যেতে পারবে। স্কুল লাইফে এবং আর্লি কলেজ লাইফে হচ্ছে আমাদের হাতে প্রচুর সময় ছিল, কিন্তু তখন কোথাও লং ট্যুরে যাওয়ার মতো সিচুয়েশান বা বাইক কিছুই ছিল না। কিন্তু এখন আসলে আমরা দুইজনই খুব বিজি লাইফ লিড করি, হাতে একদমই সময় পাওয়া যায় না। আমি যাও একটু ম্যানেজ করতে পারি, সেজন তো সেটাও পারে না। তো ওই এর মধ্যে সে আমাকে অফার করতেছে সে 2 দিন ম্যানেজ করতে পারবে, আমার সাথে যেতে পারবে যে কোনো প্লেসে। এই অপরচুনিটিটা আসলে আমি হারাতে চাই নাই, যদিও আমার এই মুহূর্তে ট্যুর দেওয়ার কোনো প্ল্যান বা ইচ্ছা এরকম কোনোটাই কিছুই ছিল না। এর উপর আরেকটা বড় সমস্যা হচ্ছে সেজানকে রবিবার সকালে কক্সবাজার থাকতে হবে, কারণ ওর অন্যান্য ফ্যামিলি মেম্বাররা ঢাকা থেকে বাই ট্রেন হচ্ছে শনিবার রাতে রওনা দিবে, রবিবার সকালে হচ্ছে তারা কক্সবাজার থাকবে। সুতরাং আমাদেরকে এমন কোনো প্লেস সিলেক্ট করতে হবে যেখান থেকে আমরা খুব ইজিলি রবিবার সকালে হচ্ছে কক্সবাজার প্রেজেন্ট থাকতে পারি। এটাকে ইস্যু এই জন্যই বলতেছি, বান্দরবন, কক্সবাজার এই অঞ্চলগুলো আমার প্রচুর ঘোরা হয়েছে অলরেডি। এগুলাতে যাওয়ার আমার আগ্রহ অলমোস্ট জিরোর পর্যায়ে। আমার এখন উত্তরাঞ্চলের দিকে ট্যুর দিতে ইচ্ছা করে এবং ভালো লাগে উত্তরাঞ্চলের গ্রামগুলো। কিন্তু ওই দিকে গেলে তো আসলে আমাদের পক্ষে কক্সবাজার আবার রবিবার সকালে যাওয়া ম্যানেজ করা এটা খুব ডিফিকাল্ট প্লাস ইম্পসিবলও বটে। তো কী আর করা, দুজন অনেক চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিলাম প্লেস ডাজেন্ট ম্যাটার, কোম্পানি ম্যাটার্স। আমরা বান্দরবন যাব ইনিশিয়ালি। এরপর হচ্ছে অ্যাকচুয়ালি কোথায় যাব আমরা এখনও ডিসাইড করি নাই। বান্দরবন যাওয়ার পর আমরা ডিসাইড করব, আর ট্যুর প্ল্যানটা এমনভাবে করব যাতে আমরা রবিবার সকালে কক্সবাজার উপস্থিত থাকি। তো আজকে হচ্ছে শুক্রবার ভোর 5টা এখন, মানে আজকে শুক্রবার রাতটা আমরা থাকবো কোথাও, শনিবার রাতও আমরা থাকবো, রবিবার সকালে হচ্ছে কক্সবাজার আমরা থাকবো। এটাই হচ্ছে আপাতত ইনিশিয়াল প্ল্যান। ট্যুরের শুরুতেই হচ্ছে একটু টেনশানে পড়ে গেলাম ঢাকা চিটাগাং হাইওয়েতে এসে, বিশেষ করে ফেনীর কাছেই লালপুলে হচ্ছে এসে সামনে বেশ জ্যাম বলতে এখান থেকে তো দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর জ্যাম। ভোর 5টা বাজে এত সকালে কী কারণে জ্যাম হইলো সেটাও বুঝতেছি না। অ্যাকচুয়ালি এখন কোনো বিশেষ ওকেশনও নাই, মানে ঈদ বা কোনো স্পেশাল বন্ধ, তারপরও এই অবস্থা। অ্যাক্সিডেন্ট হলো কিনা সামনে কে জানে। এরা মারামারি করে রাস্তা জ্যাম করে। আমার সামনের ট্রাক আর লরির ড্রাইভার হচ্ছে বেশ মারামারি করতেছে। বাংলাদেশের কমন চিত্র এটা, আসলে ওদেরকেও কি বলবো যে পরিমাণ স্ট্রেস নিয়ে বাংলাদেশের রাস্তায় গাড়ি চালাইতে হয়, আসলে কতক্ষণ ধৈর্য থাকে। দেখেন কারবারটা, বিশ্ব রোডে রাতের বেলায় উল্টা পাশ থেকে গাড়ি আসতেছে, এটাও তো একটা জ্যামের কারণই আসলে। আর
সেফটির বিষয় তো আছে, এটা কোনো কথা। ওই পাশের লেন কিন্তু পুরোটাই ব্লক, আবার এই পাশেও এই বড় বড় গাড়িগুলো আইসা জ্যাম করে ফেলতেছে। আপাতত জ্যামে পড়ে আমি দুইটা বিষয় নিয়ে একটু চিন্তিত। এক নাম্বার হচ্ছে অন টাইমে কি আমি আসলে চিটাগাং পৌঁছাইতে পারবো কি না। এটা একটু ইম্পর্ট্যান্ট, কেন একটু পরে বলতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে এরকম ভোরবেলায় আসলে বিশ্ব রোডে জ্যাম হলে একটা ছিনতাইয়ের প্রবণতা থাকে। যদিও আমার এলাকার কাছে, এই জন্য অত স্ট্রেসড হচ্ছি না, তারপরও একটু আশঙ্কা তো থাকে। একটা ইনসিডেন্ট হয়ে গেলে সেটা যেখানেই হোক, ইট ইজ নট এ গুড থিং এনিওয়ে। ফাইনালি মনে হচ্ছে জ্যাম থেকে মুক্ত হলাম। এই পাশের জ্যামের আসলে কারণ এখন পর্যন্ত মনে হচ্ছে উল্টা পাশে গাড়ি আসা, আর ওই পাশের লেনে জ্যাম আসলে সম্ভবত মহিফাল লেনের আশেপাশে কোনো একটা কারণে হয়তো জ্যাম হয়েছিল। ফলশ্রুতিতে ওই পাশের গাড়িগুলা এই পাশে এসে এই পাশের রোডটাও ব্লক করে দিছে। এইটা আসলে কি বলবো, এটা কিছু বলার নাই। বাংলাদেশের হাইওয়েগুলোতে এটা একটা কমন প্রবলেম। আপাতত সামনের রাস্তাটুকু আমাকে একটু সতর্ক হয়ে চালাতে হবে, কারণ উল্টা পাশ থেকে ডানে বামে দুই পাশ থেকে আমার সারপ্রাইজড গাড়ি আসতেছে। এর মধ্যে এখন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, এখন ভোর 6টার মতো বাজে, সীতাকুণ্ডের কাছাকাছি আছি। মোটামুটি শিডিউল টাইম মেনটেন করেই আসি। শিডিউল টাইম বলতে আসলে বোঝাচ্ছি আমার সকাল 7টার মধ্যে হচ্ছে চিটাগাং রেলওয়ে স্টেশনে থাকার প্ল্যান আর কি। এটার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে ঢাকা থেকে আমি আর সেজান যখন ট্যুর প্ল্যানটা করি, এবং আমাদের ইনিশিয়াল প্লেসটা হচ্ছে বান্দরবন সিটি সিলেক্ট করি, তখন আমাদের আরেকটা প্রবলেম ছিল যেটা সলভ করতে হবে আর কি। আর সেটা হলো আমি থাকি ঢাকায় আর সেজান থাকে ব্রাহ্মণবাড়িয়া। এখন আমরা আসলে কিভাবে একত্রিত হব এবং কিভাবে যাব, এটা হচ্ছে একটা প্রবলেম ছিল আমাদের কাছে 3টা সম্ভাব্য সলিউশন ছিল। একটা হচ্ছে সেজান ঢাকা আসবে, এসে আমার সাথে হচ্ছে ফেনী হয়ে ডিরেক্ট বান্দরবন যাবে। কিন্তু এই ক্ষেত্রে সেজানের জন্য বিষয়টা একটা স্ট্রেসফুল লং জার্নি হয়ে যায়, যেটা খুব আননেসেসারিও বটে। তাছাড়া এত লং জার্নিতে বাইকে বসার অভ্যস্ততা ওর অনেক দিন ধরেই নাই, তো এই জন্য এটা আমরা প্রথমে বাদ দিয়ে দিই। সেকেন্ড যে অপশানটা ছিল, সেজান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাত্রে 1টায় ট্রেন ধরে তুলনানিশিতায় ফেনীতে যাবে। সেখানে হয়তো 3টা-4টায় সে পৌঁছাবে। আমিও হচ্ছে আগের দিন ফেনীতে গিয়ে স্টেই করব, আর পরবর্তীতে সেজান যখন ট্রেন থেকে নামবে ওকে পিক করে আমরা হচ্ছে চিটাগাং হয়ে বান্দরবন চলে যাব। বাট এতে করে সেজানের আসলে রাত্রে রিল্যাক্স থাকা হবে না, ঘুমটা নষ্ট হবে। পরবর্তীতে বাইকে বসলেও আসলে কমফোর্টেবল ফিল করবে না, এই জন্য এই প্ল্যানটাও বাদ দিয়ে দিই আমরা। তো থার্ড যে অপশানটা ছিল সেটা আমাদের জন্য বেস্ট সলিউশন ছিল, এবং আমরা এটাই পিক করে, আর সেটা হলো আমি হচ্ছে বৃহস্পতিবারে ঢাকা থেকে রওনা দিয়ে ফেনীতে চলে যাব। তারপর ওই দিন রাতে আমি ফেনীতে স্টে করব, আর পরের দিন ভোরে আমি হচ্ছে 5টার দিকে ফেনী থেকে রওনা দিয়ে 7টার মধ্যে হচ্ছে চিটাগাং রেলওয়ে স্টেশনে থাকব। আর এদিকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাত্রে তুলনানিশিতায় সেজান রাতের 1টায় হচ্ছে উঠবে, যেটা চিটাগাং পৌঁছানোর কথা শিডিউল টাইম অনুযায়ী 5টায়, কিন্তু বাংলাদেশের ট্রেন তো 1 ঘন্টা লেট হয়, খুব স্বাভাবিক। আমরা ধরে নিয়েছিলাম সে 6টার দিকে পৌঁছাবে। পরবর্তীতে 1 ঘন্টা সে নাস্তা করে একটু রেস্ট নেবে, আমি এর মধ্যে হচ্ছে চিটাগাং পৌঁছে যাব। সেখানেই আমরা মিট করব। এতে করে সেজানেরও রাতে ট্রেনে পরিপূর্ণ রেস্ট নেওয়া হবে, আর আমিও রাতে ভালোভাবে ঘুমিয়ে হচ্ছে চিটাগাং গিয়ে ওকে পিক করে আমাদের বাকি জার্নি শুরু করতে পারবো। তো সব দিক বিবেচনা করে এটাই আমাদের কাছে বেস্ট সলিউশন মনে হয়েছে, এবং আমরা এটাই ফাইনালাইজ করি। তো সেই মতেই হচ্ছে আমি ঢাকা থেকে বৃহস্পতিবারে আসি ফেনীতে আমি থাকি, এবং আজকে সকালে 5টার দিকে হচ্ছে ফেনী থেকে রওনা দিই, যেটা আপনারা দেখতেছেন শুরু থেকে। মোটামুটি 6:30টার মতো বাজে এখন। চিটাগাং সিটি গেটের কাছে চলে এসেছি অলরেডি। আমার ছোটোবেলায় চিটাগাং শহরের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল। প্রচুর পাহাড় ছিল, আসার সময় রেল লাইনের দুই পাশে
শহরেও অনেক পাহাড় ছিল, এখন আগের মতো নাই, সেই ছোটোবেলার ফিলটা পাই না। তারপরও ঢাকার চেয়ে ডেফিনেটলি চিটাগাং আমার কাছে বেটার মনে হয় এখনও পর্যন্ত আর কি। এখন পর্যন্ত আসলে চিটাগাং শহরটাকে আমার শহরকেন্দ্রিকভাবে ঘোরা হয়নি। এটা পাস করে আমি অনেক প্লেসে গেছি, ফর এক্সাম্পল কক্সবাজার, কাপ্তাই, বান্দরবন, বাট শহরের মধ্যে আসলে তেমন একটা ঘোরাঘুরি হয়নি কখনো। এই কারণে এই শহরটা এখনও আমার কাছে পাজল লাগে, আমি খুব ভালোভাবে নেভিগেট করতে পারি না এই শহরে, প্লেসগুলো তেমন একটা চিনি না। সিটি গেটের পরে ঢুকলেই আসলে আমাকে গুগল ম্যাপের হেল্প নিতে হয় এক প্লেস থেকে আরেক প্লেসে মুভ করার জন্য, আদারওয়াইজ আসলে আমি রাস্তাঘাট সব কিছুই হারাই ফেলি। রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ লাগার কথা না, হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে। আর সেজান এখনও এসে পৌঁছাইছে কি না আমি আসলে জানি না, হোপফুলি চলে এসেছে। চলে আসার কথা, যদি নাও আসে হয়তো তার আর বেশিক্ষণ লাগবে না। আপাতত খুবই এক্সাইটেড ফিল করতেছি, অনেক দিন পর একটা ট্যুরে যাচ্ছি, ট্যুরে যাইতে সবসময় ভালো লাগে। আর বিশেষ করে সেজানের সাথে অনেক দিন পরে একটা ট্যুর হইতেছে, এটা একটা রেয়ার অপরচুনিটি, কারণ লাইফের একটা সময় পরে, বিশেষ করে বিয়ের পর বা জব করলে ব্যাচেলার ট্রিপ ম্যানেজ করা যাওয়া, এটা আসলে খুবই ডিফিকাল্ট। এটা যারা এই সিচুয়েশানে আছে তারা খুব ভালোভাবে জানে এবং বোঝে। সো এই ট্রিপে আসলে আমার কাছে প্লেস একদমই ইম্পর্ট্যান্ট না, একটা জায়গায় গেলেই হয়েছে। ইনফ্যাক্ট বান্দরবন না যায় যদি কেরানীরহাট গিয়ে আমরা থাকি, ঘুরি, আই হ্যাভ নো ইস্যু। আমার কাছে ইম্পর্ট্যান্ট ছোটোবেলার মতো আমার ফ্রেন্ডের সাথে র্যান্ডমলি এখানে সেখানে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, এটা আমার কাছে আপাতত ইম্পর্ট্যান্ট আর কি এই ট্যুরে। আর এর থেকে বাইরে কিছু যদি পাই সেটা আমার কাছে এক্সট্রা। আমার মতো সেজানেরও মোটামুটি সিমিলার সাইকোলজি ট্যুরের বিষয়ে, এই কারণে আসলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। আর সেজানের সাথে ঘুরতে মোটামুটি সবসময় মজার, কারণ কিছু পার্সন আছে কোথাও গেলে একদম জিরো কমপ্লেন নিয়ে থাকে, যখন যে সিচুয়েশান সেখানে ওই সিচুয়েশানে মানায় চলে। সেজান ওই টাইপের একটা ছেলে, এই কারণে ওর সাথে ঘোরাটা খুব কমফোর্টেবল। সিটি গেট থেকে চিটাগাং রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতে আমার খুব বেশি সময় লাগেনি, রাস্তা ফাঁকা, এটা মূল কারণ। এর মধ্যে সেজানকেও নক দেওয়া হয়েছে অলরেডি, ও মাত্রই ট্রেন থেকে নামলো। সো আমরা দুইজনে আসলে একদম পারফেক্ট টাইমিংয়ে এসে পৌঁছাইছি চিটাগাং, সবই আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। এটার জন্য ওকেও কষ্ট করে ওয়েট করতে হয়নি, আমাকেও ওয়েট করতে হয়নি আর কি। এখন পর্যন্ত মোটামুটি সব কিছু পারফেক্টলি চলতেছে। দিস ইজ মাই ফ্রেন্ড সেজান, প্লাস আজকে আমার ট্যুর পার্টনার। ব্যান্ডেনাটা মাথায় দেওয়ার পর মোটামুটি একটা বাংলাদেশের আনাচে কানাচে থাকা মিনি কক্সবাজারের মতো মিনি র্যাব একটা ফিল চলে আসছে। তো আপাতত ওর সাথে ব্যাগগুলা একটু গোছগাছ করতেছি, আর আর সামনে কোথাও একটু নাস্তা করে নিতে হবে, এটা নিয়ে কথা বলতেছি, কারণ আমরা দুজনই আসলে সকালের নাস্তা এখনও পর্যন্ত করি নাই। আর পাশাপাশি এখন এখান থেকে আমরা কোথায় যাব সেটা নিয়েও একটু সম্ভাব্য আলোচনা করতেছি। তবে আপাতত প্রায়োরিটি সকালে ট্রাফিক জ্যাম শুরু হওয়ার আগেই শহরে থেকে আমরা বের হয়ে যাব। কর্ণফুলী ব্রিজটা পার হয়ে কক্সবাজার হাইওয়েতে উঠে আমরা আশেপাশে কোথাও থেকে একটু নাস্তা করে নেব। ব্যাগ বইছে শিওর তোর কান্দে সাপ লাগের গুগল ম্যাপে চিটাগাং রেলওয়ে স্টেশন থেকে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে একটা শর্টকাট রাস্তা দেখাচ্ছে, যেটার মাধ্যমে নতুন বাজার বাস স্ট্যান্ড যেতে হবে। সেখান থেকে কর্ণফুলী নদীর উপর নির্মিত শাহ আমানত সেতু খুব সহজেই পার হওয়া যায়। এখান থেকে খুব বেশি দূরত্ব এবং সময় দেখাচ্ছে না। সকাল সকাল আশা করতেছি খুব বেশি জ্যাম হবে না, দ্রুতই চলে যেতে পারবো আর কি। আপাতত প্ল্যান আমরা কর্ণফুলী ব্রিজ পার হয়ে যাব, মূল কথা শহর থেকে জ্যাম শুরু হওয়ার আগে বের হয়ে যাব। তারপর কক্সবাজার হাইওয়ের পাশে যে কোনো একটা রেস্টুরেন্ট বা হোটেল
হচ্ছে ঢুকে হচ্ছে সকালের নাস্তা করে নেব। আর পাশাপাশি আমরা দুইজন হচ্ছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ডিসকাশন করে নিলাম আজকে সম্ভাব্য কোথায় কোথায় যাওয়া যায় সেটা নিয়ে। আপনাদেরকে এই ভিডিওর শুরুতেই বলেছি আমাদের হচ্ছে প্রাইমারি ডেস্টিনেশন বান্দরবন সিটিতে যাওয়ার প্ল্যান, বাট এরপরে আমরা বান্দরবন সিটিতে থাকবো না সাইড কোনো প্লেসে যাব সেটা এখনও সিদ্ধান্ত নিয়ে নেই আর কি। তো আমরা এরকমই, আমরা আসলে র্যান্ডম এভাবে ঘোরাঘুরি করতে পছন্দ করি। কোনো ফিক্সড ডেস্টিনেশন আসলে আমার বেশিরভাগ ট্যুরেই থাকে না। তো এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা বান্দরবন সিটিতে যাব, গিয়ে সম্ভবত নীলাচলে একটু সকালে আর্লি হচ্ছে ঘোরাঘুরি করব। সেখান থেকে হচ্ছে আমরা ডিসাইড করব আমরা সেকেন্ডারি ডেস্টিনেশন হিসেবে আজকে কোথায় যাব অথবা থাকব। চিটাগাং রেলওয়ে স্টেশন থেকে নতুন বাজার বাস স্ট্যান্ড আসার এই রাস্তাটা বেশ ফাঁকাই ছিল, বেশিক্ষণ সময় লাগেনি আসতে এখানে। এখন মোটামুটি 7:20 মতো বাজে। সকাল সকাল হওয়াতে কোনো জ্যাম নেই, ভিড় নেই। আর তাছাড়া আজকে ফ্রাইডে, শুক্রবার হওয়ার কারণে এক্সট্রা একটু সুবিধা পাওয়া গেছে। আমি তো ধারণা করেছিলাম আমার হয়তো 15-20 মিনিট মিনিমাম লাগবে শাহ আমানত সেতু পর্যন্ত আসতে, বাট সারপ্রাইজিংলি মাত্র 5 মিনিটেই আমি চলে এসেছি। ঘড়িতে এখন মোটামুটি 8টার মতো বাজে। আমরা পটিয়াতে একটা হাইওয়ের পাশে রেস্টুরেন্টে দাঁড়াইছি নাস্তা করার জন্য। এখান থেকে মোটামুটি পরোটা আর নর্মাল ডাল ভাজি দিয়ে হচ্ছে আমরা নাস্তা করে নিলাম। পরোটাটা চমৎকার ছিল, বেশি তেল ছিল না, একটু ক্রিস্পি ছিল, কিন্তু ডাল আর ভাজিটা তেমন একটা ভালো ছিল না। নাস্তার শেষে হচ্ছে দুইজন জমিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে হচ্ছে আড্ডা দিলাম। অনেকক্ষণ আড্ডা দিয়ে আস্তে ধীরে হচ্ছে আবার রওনা দেওয়ার জন্য আমরা রেডি হলাম আর কি। তো যেটা বলেছিলাম একটু আগে, পরোটাটা বেশ চমৎকার ছিল। ঢাকায় আসলে এরকম কম তেল ক্রিস্পি পরোটা খুব কমই পাওয়া যায়, কিন্তু ডালটাতে মনে হলো যে একটু লবণ কম ছিল, এই জন্য আসলে বেশি সুবিধার মনে হয় নাই আর কি। আর একটু লবণ অ্যাড করলে হয়তো কমপ্লেন করার মতো আর কিছু থাকতো না। যাই হোক, ট্যুরে গেলে আসলে খাবার নিয়ে এত পিকি হওয়ার কোনো দরকার নাই। আমি আসলে খাবার নিয়ে পিকি থাকি না ট্যুরে গেলে আর কি। কক্সবাজারের এই রাস্তাটা মোটামুটি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রোড, এটা মোটামুটি সবাই জানে। এই রাস্তায় আসলে আমি একটু এক্সট্রা কশন নিয়ে হচ্ছে বাইক চালাই, খুব বেশি ওভার স্পিডিং করি না, আর দেখে শুনে অবশ্য ওভারটেক করে। আর বাসগুলো দেখলে আগে থেকেই সালাম দিয়ে হচ্ছে সাইড দিয়ে দেই, কারণ এই লং ডিস্টেন্সের বাসগুলো ওভারটেক করার সময় ছোট যানবাহনকে একদমই পাত্তা দেয় না। তো ওরা আসলে ড্যাম কেয়ার, সো আমার সেফটির জন্য আমাকে কেয়ারফুল থাকতে হবে। ঘড়িতে এখন মোটামুটি 9:10 মতো বাজে। আমরা কেরানীরহাট চলে এসেছি। কেরানীরহাট আসলে বান্দরবন চলে এসেছি এমন একটা ফিল চলে আসে, কারণ কেরানীরহাট থেকে বান্দরবন শহরটা আসলে খুব বেশি দূরে না। কেরানীরহাট বাস স্ট্যান্ডে বিশ্ব রোডের উপর 3 রাস্তার একটা মাথা আছে। এইখানে বাম দিকে গেলেই বিশ্ব রোড থেকে হচ্ছে বান্দরবন শহরে যাওয়া যায়। এখান থেকে দূরত্ব 22 কিলোর মতো দেখায়, আর হচ্ছে আনুমানিক 38 মিনিটের মতো সময় লাগবে। এর আগে এই রাস্তা দিয়ে আমার বেশ কয়েকবারই বান্দরবন শহর পর্যন্ত যাওয়া হয়েছে। রাস্তাটা মোটামুটি ভালো আছে, তেমন ভালো নেই। এখন কি অবস্থা আসলে জানি না। তো দেখতে থাকেন আমার সাথে রাস্তাটা। এই রাস্তা দিয়ে চলতে চলতে অনেকক্ষণ পর হঠাৎ করে দেখে রাস্তার বাম পাশে একটা বিশাল পাম বাগান, দেখে বেশ কৌতূহল হলো। আমি মোটামুটি প্রেটি শিওর যারা বাই বাসে হচ্ছে বান্দরবন আসেন,
তারা বেশিরভাগই এই পাম বাগানটা চেনেন না বা কখনো দেখেননি। বাইকে আসার আসলে এই একটা মজা, রাস্তাঘাটে যে কোনো প্লেসে হচ্ছে দাঁড়ানো যায় বা একটু হ্যাং অ্যারাউন্ড করা যায়। এই বিষয়টা আমি বাইকে খুব উপভোগ করি আর কি। তো যাই, এখানে একটু রেস্ট নেই আর পাশাপাশি আপনাদেরকেও পাম বাগানটা দেখাই। শোনা জায়গাটা হ্যাঁ এই এক সুবিধা, আবার রাস না, রাস ট্যুরে আসলে অসুবিধা না। পাম বাগান কেমন লাগছে? চমৎকার, চমৎকার না? দেখে তো নেমে গেলাম। হ্যাঁ, তুমি ভাবিকে না নিয়ে এসে নিজে নিজে পাম বাগান দেখতেছ। এদেরকে জিজ্ঞেস করে ভিতরে কি ভাই, সাদা করে এটা কি? ওই যে সাদা আর্মিদের না? এখান থেকে আর একটু ঢুকা যায়? এখানে তো অনেক দূর ঢুকা যায়। মানে কেউ কিছু বলবে না তো? না না না, এখানে কি বলবে? হ্যাঁ, তারপর আমরা ওদিকে আমাদের বাড়ির ওখানে বড়ুয়া পাড়া আছে, বড়ুয়া পাড়া আছে, মুসলমান পাড়া আছে, কোথাও বড়ুয়া পাড়া, বুঝতে পারছি। তারপর যে মুসলমান পাড়া আছে। এই বাগানটা কি এদিকে গেছে না? বাগানটা ওরা এগুলো কিন্তু ওরা মানে এরিয়া আছে এখানে একটা। আচ্ছা, ভিতরে আরো বাগান আছে? না না, আর কতটুকু গেলে বড়ুয়া পাড়া। বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া, কষ্ট দিচ্ছি। পাম বাগান ইন্সপেকশন করে কি পাইলেন? একটা গাছেও পাম ধরে নাই। আমি ইন্সপেকশন করে এটা পাইছি। হ্যাঁ, ওই যে এটার মধ্যে ধরছিল মনে হয়। তুই কি ভিডিও কর? হ্যাঁ, তোরটা তো আমার থেকে ভালো আসছে কি রে? বেশ খানিকটা সময় কাটালাম পাম বাগানে দুজন মিলে, অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম আর 4-5টা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। এখন আবার হচ্ছে রওনা দিয়েছি, কারণ আমরা এখন নীলাচল যাব। আমাদের আপাতত প্ল্যান হচ্ছে নীলাচলে গিয়ে 1-2 ঘন্টা মিনিমাম হচ্ছে আশপাশটায় কাটাবো আর হচ্ছে একটু রেস্ট নিব। আর পাশাপাশি হচ্ছে আমাদের দিনের বাকি অংশ, আমাদের প্ল্যান কি সেটা হচ্ছে ডিসকাশনের মাধ্যমে ঠিক করে নিব আর কি। তো নীলাচল যাওয়ার জন্য আসলে আমাদেরকে এখন বান্দরবন শহরে যেতে হবে না। বান্দরবন শহরে ঢোকার প্রায় 3 কিলো পূর্বেই হচ্ছে ডানে একটা রোড ধরতে হবে নীলাচল যাওয়ার জন্য। মেঘলা পর্যটন কেন্দ্র একটু সামনেই, সেটা পার হলেই হচ্ছে আমাদের সেই রোডটা পাবো আর কি। তো রোড ভিউটা দেখতে থাকেন, এদিকের রোড ভিউ খুবই সুন্দর। পাহাড় এদিক থেকেই হচ্ছে শুরু হয়েছে, কেরানীহাট পার হওয়ার পর নীলাচল গিয়ে আবার কথা হবে। ফাইনালি আমরা চলে আসলাম। এই যে স্ট্রেইট ডান পাশে যে রোডটা দেখা যাচ্ছে উঁচুতে উঠছে, এটা নীলাচল যাওয়ার রোড। বেশ খাড়া শুরুতে, এর মধ্যে এখন দেখছি রাস্তাটাও ভাঙা, সাবধানে চালাতে হবে একটু। মোটামুটি 3 কিলোর মতো এই রাস্তাটার দৈর্ঘ্য। আমার ধারণা আনুমানিক 8-10 মিনিট লাগবে হয়তো পৌঁছাতে। বান্দরবন শহর থেকে সম্ভবত নীলাচল পর্যন্ত আসতে সিএনজিতে 500 টাকা নেয়, আর
চাঁদের গাড়ি সম্ভবত 1000 টাকার মতো নেয় এই মাত্র 3+2 5 কিলো রাস্তায়। এই ঘড়িতে এখন প্রায় 10:20 মতো। ফাইনালি আমরা নীলাচল পর্যটন কেন্দ্রে এসে পৌঁছালাম। সকাল 5টায় রওনা দিয়েছি সেই ফেনী থেকে নীলাচল পর্যন্ত আসতে আসতে প্রায় 5 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। ভেতরে গিয়ে একটু ভালো করে রেস্ট নিতে হবে, কারণ এরপর আসলে কোথায় যাবো এখনও শিওর না, বাট একটু লংয়ে যদি যাই তাহলে রেস্ট নিয়ে হচ্ছে বাইক চালাতে হবে। এদিকে সেজান বাইক থেকে নামলো, নেমে হচ্ছে টিকিট কাটতে গেল। সম্ভবত 50 টাকা টিকিট পার পারসন, আর বাইকের সম্ভবত পার্কিং ফি আছে, সেটা দিবে। মোটামুটি সেফ, এখানে কোনো ইনসিডেন্ট হয়েছে এখনো পর্যন্ত শোনা যায়নি আর কি বাইক নিয়ে। নীলাচলের ভিতরে ঢুকলেই হচ্ছে কিছু খাবারের দোকান পেয়ে যাবেন। এখানে আসলেই হচ্ছে আমার মূল আকর্ষণ থাকে পাহাড়ি ফ্রেশ কোনো ফল পাওয়া যায় কিনা, পেলে আমি অবশ্যই ট্রাই করি একবার। আপনার জাম্বুরা কত করে? জাম্বুরা 70 টাকা করে। একটু কমানো যাবে না? খুচুলি দিবে এরা? 50 টাকা দিই জাম্বুরা খাবি? ছোটোগুলো কি একই দাম? 50 টাকা দিই, 50 টাকা দিই, রাখবেন না? লবণ মরিচ আছে দেন 60 টাকা বলে, 60 টাকা। 60 টাকা এই যে এটা। এটা 60 টাকা। হ্যাঁ, এগুলো 70 টাকা করে বড়। আচ্ছা দেন, বাকিটা পলিথিনে ভরে নিব। এটা দেন। জানো? হ্যাঁ হ্যাঁ জাম্বুরা একবার নিয়ে যাই তো। ভাই, খুলে একদম বানাই দিয়েন, হ্যাঁ কষ্ট করে। থ্যাংক ইউ ভাই। নেগোসিয়েশন করে অনেকক্ষণ চেষ্টা করছিলাম 10 টাকা কমানোর জন্য, বাট শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি। বড় সাইজগুলো হচ্ছে 70 টাকা আর ছোট সাইজ 60 টাকা। উনি বানাই দিবে একেবারে পুরা লবণ মরিচ দিয়ে। এ কলা কত? এ কলা কত ভাই? 40 টাকা। কি রে ভাই, এটা কোনো কথা? একটা কলার দাম 40 টাকা? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে 10 টাকা কলার দাম আর 30 টাকা হচ্ছে কালারের খালি দাম। কালারের লাগে 40 টাকা। ওই মহিলা জাম্বুরাগুলা চমৎকার, দামও কম, 50 টাকা। চুলি দিবে না, এ তো চুলি বানাই দিবে। ওই যে ওইগুলা পাকা দেখছো? ভাই কষ্ট করে বানাই দিবে। সত্যি হইতো হ্যাঁ, বাইক চালাবি খাইবি? পেঁপেও খাইবি? পেঁপের দাম কত? পেঁপের দাম বেশি মনে হয়। ডাব খাইলে খাচ্ছা? না, জাম্বুরের দাম আসলে ঠিকই আছে। প্রথমে 70 টাকা একটু বেশি মনে হলেও এখন দেখা যাচ্ছে ভাইয়া খুব কষ্ট করে হচ্ছে জাম্বুরটা পুরা ঠিকঠাকভাবে খুলে লবণ মরিচ দিয়ে বানায় দিচ্ছে। এটার জন্য এক্সট্রা 20 টাকা আসলে দেয়াই যায়। সব মিলায় একটা প্যাকেজ 70 টাকা, ইটস ওকে। জাম্বুরার সাইজটাও ভালো দেখে মনে হচ্ছে ভালোই হবে, আশা করতেছি। দেখা যাক, খেয়ে হচ্ছে রিভিউ দিব। আপুর স্কুটির সাউন্ডটা জোশ। এদিকে আমার এক্সব্লেডের সাউন্ড নেই বললেই চলে। মাঝে মধ্যে বিষয়টা খুব মিস করি। বাইকে আসলে বাইক সুলভ একটু সাউন্ড না থাকলে জমে না। চামিচ দিয়ে দেন দুইটা। একটু কম রাখো। আর এই ছোটগুলা ছোটগুলো 70 টাকা করে। 50 টাকা রাখো। এদিকে পিছনে এক আপু এসে জাম্বুরা দরদাম করতেছে, ওনাকে ছোটগুলাই 70 টাকা বলতেছে। এইটা শুনে 10 টাকা না কমাইতে পারার রেগ্রেট চলে গেছে। মনে করেন যে সারাদিনে ভালো হেলদি খাবার। না আরো হেলদি খাবার খান, খেয়ে যাবো দেখবি নাকি এক জায়গায় খাবো না। এক্সট্রিম ট্রাভেলারদের জন্য নীলাচল মোটেও আদর্শ জায়গা না। এখানে মূলত ফ্যামিলি কেন্দ্রিক যারা বান্দরবন ঘুরতে আসে তারাই হচ্ছে বেশি ভিড় করে। নীলাচলে বেস্ট ভিউ পাওয়া যায় সন্ধ্যার পরে আর হচ্ছে সকাল 7টা পর্যন্ত। কিন্তু এই সময়টুকুতে আপনি এখানে আসলে আসতে পারবেন না যদি না এখানকার অবস্থিত যে রিসোর্টটা আছে সেখানে রাত্রে থাকেন। এর আগে আমার এইখানে রিসোর্টে হচ্ছে ফ্যামিলি নিয়ে থাকার সৌভাগ্য হয়েছিল। সন্ধ্যার পর সকাল 7টা পর্যন্ত এখানে মেঘের আনাগোনা দেখা যায়।
ওই সময়ের ভিউটা অসাধারণ। ফ্যামিলি নিয়ে থাকার জন্য নীলাচল খুব ভালো প্লেস, বাট ফর ব্যাচেলার্স এটা আসলে উর্দি না। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আজকে আর বাড়াবো না। নীলাচল যখন এসেই পড়েছি আপনাদেরকে একটু 4-5টা দেখাই, আর সেই সাথে আজকের জন্য এখানেই বিদায়। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।